আচ্ছা দেখো, ইলেকট্রোম্যাগনেটিক মেথডটা কি? এইটা এখানে আসলে মানে আমাদের ফ্যারাডের যে প্রিন্সিপালটা ছিল, আমরা আমাদের ছোট ক্লাসে শিখে আসছিলাম ফ্যারাডের যে প্রিন্সিপালটা, সেই ফ্যারাডের প্রিন্সিপাল এখানে ইউজ করা হয়। এখানে স্ট্রিম ফ্লো মেজারমেন্টের জন্য দেখা যায় যে আমি এখানে ফিগারটা এঁকে দিচ্ছি। এই ফিগারটা একটু কঠিন হয়ে যায় তোমার জন্য, আমি ফিগারটা এঁকে দিচ্ছি, আমার সাথে সাথে একটু এঁকে নাও। আচ্ছা দেখো, এখানে এই একটা ক্যাচমেন্ট কনসিডার করছি। এই ক্যাচমেন্টের নিচের দিক দিয়ে এখানে একটা ওয়্যার পাস করানো থাকে, এবং আমরা জানি যে প্রত্যেক এখানে যদি কয়েকটা ওয়্যার যদি থাকে তাহলে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড কিন্তু বা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি হবে, যেটা মানে কারেন্ট প্রডিউস করবে। তো এই কারেন্ট প্রডিউস করার মাধ্যমে এখানে আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আমরা এখানে এই ডিসচার্জটা মেজারমেন্ট করতে পারি। এখানে এই ফর্মুলা দিয়ে আমরা ডিসচার্জটা মেজারমেন্ট করে থাকি, ঠিক আছে। এবং এখানে কতগুলো ইলেকট্রোড দেখতে পাচ্ছ ফিগারে, কতগুলো ইলেকট্রোড প্রোভাইড করা থাকে, যেটার মাধ্যমে এখানে কারেন্ট প্রডিউস করার মাধ্যমে আমরা এখানে বুঝতে পারি যে এখানে আলটিমেটলি পানির ফ্লোটা কি পরিমাণে হচ্ছে, এখানে সেই সেন্সরটা এখানে থাকে। আচ্ছা, এরপরে দেখো এই মেথডটা একটু সফিস্টিকেটেড এবং বুঝতেই পারছো এটা তুলনামূলক এখানে এক্সপেরিমেন্টাল সেটআপ যেহেতু একটু বেশি, এখানে ইকুইপমেন্টেরও খরচটা একটু বেশি পড়ে। তো এটা মোটামুটি কস্টলি একটা মেকানিজম, কিন্তু এটা দিয়ে মানে মোটামুটি বড় রকমের যদি ক্যালকুলেশন করতে হয় বা বড় বড় রিভার এগুলোর জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে। এটা তখন আমরা ওইখানে ইনস্টল করতে পারি এবং ইনস্টল করে ওখানে আমরা এই মেথডটা ইউজ করতে পারি। এরপর আসে আল্ট্রাসনিক মেথড। আল্ট্রাসনিক মেথডটা মোটামুটি খুবই অ্যাডভান্স মেথড এবং এটা খুবই ফাস্ট মেথড, যেটাতে আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি বিভিন্ন বড় বড় বা রিভার বা সির ক্ষেত্রে। কারণ এখানে দেখা যায় যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এখানে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে সেই জিনিসটার মাধ্যমে আমরা মেজারমেন্ট করে থাকি। দেখো, this is essentially an area velocity method with average velocity being measured by using ultrasonic signal। মানে এরিয়া ভেলোসিটি মেথড যেটা আমরা শিখে আসছিলাম, সেই মেথডটাই আপডেটেড ভার্সন, এটা যে সেই মেথডটা ইউজ করা হয়, কিন্তু এখানে মেজার করা হয় যে আল্ট্রাসনিক যে সিগন্যাল গুলো আছে সেটা দিয়ে। A channel carrying a flow with two transducer A and B fixed at the same level H above the bed on either side of the channel। তো এখানে দেখতে পাচ্ছ যে ট্রান্সডিউসার মানে এটা আল্ট্রাসনিক ক্যাপচার করার যে ইকুইপমেন্টটা সেটা দুইটা সেম লেভেল এখানে বসানো থাকে। তারপরে এখান থেকে আমরা এইচটা মেজারমেন্ট করতে পারি। বি তে বি সেন্ড আ সিগন্যাল টু বি রিসিভড এট এ। বি থেকে সিগন্যালটা দিলে তাহলে এ তে সিগন্যালটা যায়। তাহলে এখান থেকে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতেছে সেটা আমরা ওখান থেকে মেজারমেন্ট করতে পারবো। এখানে এত ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, তোমরা এখানে আলটিমেটলি যে ফর্মুলাটা ইউজ করা হয় ভেলোসিটির জন্য, v ইকুয়াল টু l/2 cos θ 1/t1 মাইনাস 1/t2, এই ফর্মুলাটা একটু দেখবা। এখান থেকে এই ফিগারটাও লাগবে, এই ফিগারটাও লাগবে। এখান থেকে আমরা কতটুকু ক্রস সেকশন সেটা বের করতে পারতেছি, আর এখান থেকে এইচটা আমরা বের করতে পারতেছি। তো এই মেথডটাকে এস্টিমেশন, দেখো estimation of distance by using one single signal path as above is called single path gauging। তো এখানে আল্ট্রাসনিক মেথডের আরেকটা নাম হলো সিঙ্গেল পাথ মেথড। যদি একটা ডিভাইস ইউজ করে এখানে মেজারমেন্ট করা হয় তাহলে, আর যদি এখানে কয়েকটা ডিসটেন্স ট্রাভেল মেজারমেন্ট করা হয় তাহলে সেখানে মাল্টিপল পাথ গজিং আমরা এটাকে বলতেছি। এখানে কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ গুলো কি কি দেখো, খুবই বুঝতে পারতেছো রেডিয়েশনের মাধ্যমে যেহেতু করা হচ্ছে, খুবই র্যাপিড এবং হাই অ্যাকুরেসি দিয়ে মেজারমেন্ট করা হয়। সুইটেবল ফর অটোমেটিক রেকর্ডিং অফ ডাটা। It can handle rapid changes in magnitude and direction of flow। ফ্লোয়ের ডিরেকশনটা মেজারমেন্ট করা যায় এবং যে অল্প একটু চেঞ্জ হলেই এখানে মেজারমেন্টটা ধরতে পারে, কারণ যেহেতু রেডিয়েশনের মাধ্যমে হচ্ছে কাজে এটা খুব দ্রুত সিগন্যালটা ক্যাপচার করতে পারবে। ইন টাইডাল রিভার, যেখানে স্রোত অনেক বেশি থাকে সেটার জন্য সুইটেবল, তার মানে ফ্লাডের কন্ডিশনের জন্য এই মেথডটা সুইটেবল হবে।
the cost of installation is independent of the size of the river. এখন কোন রিভারের সাইজ কেমন সেটার উপর ভিত্তি করে এখানে ইনস্টলেশন কস্টটা আসবে, কাজে ফিক্সড কোনো ইনস্টলেশন কস্ট এখানে বলা যাচ্ছে না যে এতটুকু অ্যামাউন্টে খরচ হতে পারে। ইনডিরেক্ট মেথড দেখো, এটা তো ডিরেক্ট মেথড ছিল, ইনডিরেক্ট মেথড দুটো আরো আছে, সেটা হলো ফ্লো মেজারিং স্ট্রাকচার, স্লোপ এরিয়া মেথড। ফ্লো মেজারিং স্ট্রাকচারটা কিভাবে করা হয় দেখো, ইউজ অফ স্ট্রাকচার লাইক নচেস, ওয়্যারস, ফ্লুম, সুইচ গেট। তার মানে এই যে ডিভাইস গুলো যেগুলোর নাম আমরা এতদিন ল্যাবরেটরিতে পড়ে আসছিলাম, সেই জিনিসগুলো দিয়ে আমরা ইনডিরেক্ট মেথডে, ধর যে মানে সোজা কথা হলো ল্যাবে আমরা মেজারমেন্ট করে এটাকে রিভারের জন্য আমরা রিপ্রেজেন্টেটিভ ওয়েতে এটা ইউজ করতে পারি। Basic principle governing the use of a weir, flume or similar flow measuring structure is that this structure produce a unique control section in the flow. যখন আমরা ল্যাবে করতেছি তখন কিন্তু কন্ট্রোলটা আমাদের হাতে থাকে, কারণ রিভার বা বড় বড় ক্যাচমেন্টে করতে গেলে সেটা কিন্তু একটা মানে 100% অ্যাকুরেট হচ্ছে এটা কিন্তু আমাদের বলা কখনোই পসিবল না, কারণ একটা রিভার কখনোই আমাদের মর্জির মতো চলবে না, সে তার নিজস্ব গতিতে চলতে থাকবে। আর একটা ল্যাবে যখন আমরা এই সেটআপটাই করতেছি তখন দেখা যাচ্ছে যে এইখানে আমরা সবকিছু কন্ট্রোল ওয়েতে কিন্তু করতে পারছি, কতটুকু পানি দেবো সেটাও আমাদের হাতে, কতটুকু মেজারমেন্ট করবো সবকিছু কিন্তু আমাদের হাতে, কখন ডিসচার্জ দিতে যাচ্ছে সবকিছু আমাদের হাতে। তো সেই ক্ষেত্রে দেখা যায় এটা কন্ট্রোল ওয়েতে মেজারমেন্ট করা যায়। আচ্ছা দেখো, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডাউনস্ট্রিম ওয়াটার লেভেল আর নোন ফ্রি ফ্লো, যেখানে কিছু ডেফিনেশন আছে এই ডেফিনেশন গুলো দেখবা। মডুলার লিমিট, সাবমার্জ ফ্লো। সাবমার্জ ফ্লো হলো if the tailwater condition do affect the flow then flow is known as submerged flow. tailwater effect তোমরা ল্যাবেও দেখছো, ল্যাবে যে ফ্লুমটা আছে সেই ফ্লুমের মধ্যেও টেল গেটটা যখন ওপেন করে দেওয়া হয় তখন পানি ডিসচার্জ হয়। তো টেল গেটের কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো সাবমার্জ ফ্লো হচ্ছে নাকি আনসাবমার্জ ফ্লো হচ্ছে। আচ্ছা এরপরে আসি, এখানে কিছু থিন প্লেট ওয়্যার এই জিনিসগুলো তোমরা একটু রিডিং করে নিও। এই লং বেস, ফ্লুমস, প্রত্যেকটা এই জিনিসগুলো তোমরা আগে ল্যাবে পড়ে আসছো, যেগুলো নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না। এই উইয়ার, ফ্লুম এগুলো নিয়ে তোমাদের 272 তে অনেক পড়ছো, এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নাই। আচ্ছা এখন আসি স্লোপ এরিয়া মেথড। স্লোপ এরিয়া মেথডে the resistance of equation for the uniform flow in an open channel, তার মানে এটা কাজ করতেছে ওপেন চ্যানেলের জন্য, শুধুমাত্র ম্যানিংস ফর্মুলা ইউজ করা হচ্ছে এবং এখানে ম্যানিংস ফর্মুলা ইউজ করে ডেপথ মেজারমেন্ট করতেছি দুইটা সাইডে, যেখান থেকে ফ্লো হচ্ছে সেখানেও ডেপথ মেজারমেন্ট করতেছি, যেখানে ডিসচার্জ হচ্ছে সেখানে আমরা ফ্লো মেজারমেন্ট করতেছি। এখানে দেখতে পাচ্ছ বার্নলিস যে থিওরামটা, এনার্জির যে থিওরাম, সেই থিওরামটা এখানে অ্যাপ্লাই হয়েছে এবং এই ইকুয়েশনটাও তোমাদের নোন ইকুয়েশন। এটা বার্নলিস থিওরাম এই 1 নাম্বার পয়েন্ট অ্যাপ্লাই করছে, 2 নাম্বার পয়েন্টও বার্নলিস থিওরাম অ্যাপ্লাই করছে। লসটা এটার সাথে অবশ্যই লস আসবে, যে পরিমাণ লস হচ্ছে সেটা, সেখান থেকে আমরা এখানে কি কি লস ইউজ করতেছে, ফ্রিকশনাল লস, এডিস লস, তারপরে এই দুইটা লস এখানে কাউন্ট করা হচ্ছে। এরপর এখানে আমাদের এলিভেশন হেডটা আমরা বলতেছি কি ডিনোটিং জেড প্লাস ওয়াই ইকুয়াল টু এইচ, ওয়াটার সারফেস এলিভেশন অ্যাবাভ ডেটা। এখানে এলিভেশন আর ওয়াই এই দুটাকে একসাথে কনসিডার করা হচ্ছে এইচ, জেড প্লাস ওয়াই ইকুয়াল টু এইচ একসাথে কাউন্ট করা হচ্ছে। আচ্ছা এরপরে আসি স্টেজ ডিসচার্জ রিলেশনশিপ। স্টেজ ডিসচার্জ রিলেশনশিপটা কি কি বিষয়ের উপর নির্ভর করে এই জিনিসটা আমাদের দেখতে হবে। এখানে তোমাদের পয়েন্ট করে লেখা, আচ্ছা আমি লিখে দিচ্ছি, আমার সাথে সাথে একটু লিখে নাও।
চ্যানেল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়তেছে ক্রস সেকশন, রাফনেস, স্লোপ, আর ফ্লো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়তেছে স্টেডি, নন স্টেডি। এই দুইটা বিষয়ের উপর এই স্ট্রেস ডিসটেন্স রিলেশনশিপটা ডিপেন্ড করতেছে, এবং এখানে আমরা একটা রেটিং কার্ভ পাবো। দেখো এখানে রেটিং কার্ভটা আমরা পাবো, স্ট্রেস ডিসটেন্স রিলেশনশিপটাকে রেটিং কার্ভ বলা হচ্ছে। আচ্ছা, যদি বলা হয় স্ট্রেস রিলেশনশিপ ডিসক্রাইব করো, তাহলেও যেটা অ্যান্সার, রেটিং কার্ভ ডিসক্রাইব করো, একই অ্যান্সার। এরপরে দেখো এই যে প্যারামিটার স্ট্রেস ডিসটেন্স গ্রাফটা আমি এঁকে দিচ্ছি এখানে। এখানে জি স্টেজ, এখানে ডিসচার্জ, এই গ্রাফটার ইকুয়েশন দাঁড়ায় q equal to cr g minus a to the power beta। আচ্ছা, a হলো কনস্ট্যান্ট which represents gauge reading corresponding to zero discharge, আর cr আর বিটা এই দুটো হলো কনস্ট্যান্ট। তাহলে a কি, gauge reading correspondent to zero discharge। ঠিক আছে, এ কে বলা হচ্ছে গজ রিডিং করেসপন্ডিং টু জিরো ডিসচার্জ। তো এই যে কম্বাইন্ড ইফেক্ট, এই প্যারামিটার গুলোকে এটাকে বলা হচ্ছে কন্ট্রোল। ইফ দ্য জিকিউ রিলেশনশিপ ফর এ গজিং সিস্টেম ইজ কনস্ট্যান্ট ডাজ নট চেঞ্জ উইথ টাইম, এটাকে বলা হয় পার্মানেন্ট, এবং যদি সময়ের সাথে সাথে চেঞ্জ হয় তাহলে বলা হয় শিফটিং কন্ট্রোল। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে যদি শর্ট নোট আসে এই দুইটা পয়েন্ট লিখবা, এখান থেকে রেটিং কার্ভের এখানে শর্ট নোটটা লিখবা, এই ডেফিনেশন গুলা গ্রাফটা অবশ্যই থাকতে হবে। তোলা হলে আমাকে বলো। তোলা হয়েছে? জি ম্যাম। আমি ক্লিয়ার করে দেই। এরপর আসি পার্মানেন্ট কন্ট্রোল। একটু আগে যে ইকুয়েশনটা দেখালাম সেই ইকুয়েশনটা আসলে পার্মানেন্ট কন্ট্রোলের ইকুয়েশন। পার্মানেন্ট কন্ট্রোলের ডেফিনেশনটা অলরেডি আমি বলে আসছি একটু আগে। পার্মানেন্ট কন্ট্রোলের এখানে শর্ট নোটটা আছে, এখান থেকে আমাদের এই ইকুয়েশন গুলো মনে রাখতে হবে। এই যে লগ কিউ এর ইকুয়েশন, ওয়াই বিটা বি, এই ইকুয়েশন সবগুলো আমাদের লাগবে ম্যাথ করতে। এই ইকুয়েশন গুলো আমি এখন দেখাচ্ছি না, আমি একটু তোমাদের দেখায় আসি আগে ম্যাথটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্টেজ ফর জিরো ডিসচার্জ বললাম আমি যেটা, যে যদি জিরো ডিসচার্জ হয় তাহলে এ আমরা ইউজ করি, এ কনস্ট্যান্ট। এই যে স্টেজ ফর জিরো ডিসচার্জ, এখান থেকে এই গ্রাফটা দেখতে হবে। কিভাবে গ্রাফটা প্লট করছে সেটা না দেখতে, সেটা জাস্ট শর্ট করে তোমরা রিডিং দিতে পারো, বাট এই গ্রাফটা দেখবা রেটিং কার্ভ। আর জিরো ডিসচার্জ কখন হয় সেই জিনিসটা এখান থেকে দেখবা, যে যখন গজিং হাইট কি বলা আছে, যে A represent the stage for zero discharge in the stream is a hypothetical parameter cannot measured in the field। যখন ফিল্ডে মেজারমেন্ট করা যায় না, কোনো ডিফিকাল্টিস অ্যারাইজ করে, তখন সেই ক্ষেত্রে জিরো ডিসচার্জ কনসিডার করা হয়, এবং সেই ক্ষেত্রে তখন আমরা এখানে এ দ্বারা রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এখন ম্যাথে যাই আমরা। 4.5 এক্সাম্পলটা দেখো। ফলোইং ডাটা গজ এন্ড ডিসচার্জের জন্য একটা কালেক্ট করা হয়েছে। এখানে গজ ডিসচার্জ রিলেশনশিপ তোমাদের ডেভেলপ করতে বলছে। এর ভ্যালু দেওয়া আছে 7.5, জিরো ডিসচার্জের জন্য এর ভ্যালু দেওয়া আছে, গজ রিডিং দেওয়া আছে 10.5। ঠিক আছে, এখন গজ রিডিং গুলো তোমাদের দেওয়া আছে আর ডিসচার্জের ভ্যালু দেওয়া আছে। এখন তোমাদের যেটা করতে হবে, এখানে একটা তোমাদের চার্ট ফর্ম করতে হবে। আমার সাথে সাথে ম্যাটটা একটু তোলো। প্রথম থাকবে গজ, তারপর একটা থাকবে গজ জি, জি মাইনাস এ, এক্স ইকুয়াল টু লগ জি মাইনাস এ। এরপর একটা এখানে লিখলাম ডিসচার্জ কিউ দেওয়া আছে, y ইকুয়াল টু লগ কিউ
এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, এই কলামগুলো দিয়ে তোমাদের একটা চার্ট ফর্ম করতে হবে এবং চার্টের লাস্টে থাকবে তোমাদের সামেশন গুলা, summation of x, summation of y, summation of x square, summation of xy, summation of y square। এই সামেশন গুলোতে আমরা রিগ্রেশনের ইকুয়েশনটা করব। এটুকু পর্যন্ত বোঝা গেছে? জি ম্যাম। তুলছো? আমি ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু। তোলা হয়েছে? জি ম্যাম। এখন এটার পর তোমাদের যে কাজটা করতে হবে, বিটার ইকুয়েশনটা দেখো তো। বিটার ইকুয়েশনে n এর ভ্যালু যতগুলো গজ রিডিং দেওয়া আছে সেখান থেকে n এর ভ্যালুটা বের করতে পারবা। সামেশন অফ x y করলা, সামেশন অফ x, সামেশন অফ y, প্রত্যেকটা ভ্যালু কিন্তু তোমরা চার্টে বের করে আসছো। আর যতগুলো ডাটা দেওয়া আছে সেটা হলো n এর ভ্যালু। এখান থেকে বিটা বের করতে পারবা, এখান থেকে তোমরা বিটা বের হলে এখান থেকে বি বের করতে পারবা। বি যখন বের হবে সেখান থেকে আর এর ভ্যালুটা বের করতে পারবা। বোঝা গেল? আর একটা ইকুয়েশন দেওয়া আছে বি এর জন্য, লগ সি আর, এটা দিয়েও তোমরা বের করতে পারো। এখন আমরা একটু ম্যাথে যাই। দেখো এখান থেকে y বিটা x, এই ইকুয়েশন তো দেখলাই। আচ্ছা, এই যে এই চার্টটা আমাদের ফর্ম করতে হবে। দেন সামেশন গুলো বের করলাম, বিটার ভ্যালু বের করলাম। বিটার ভ্যালু বের করলে এখান থেকে বি এর ভ্যালু বের করতে হবে। বি এর ভ্যালু বের করার পর আমরা বললাম কি যে বি ইকুয়াল টু লগ সি আর। এখান থেকে এনটি লগ দিয়ে সি আর বের করতে পারবো না, এখান থেকে সি আর বের করলাম। সিআর বের করার পর আমাদের ক্যালিব্রেশন যে ইকুয়েশন সেটা আমরা এখান থেকে পাচ্ছি, কিউ ইকুয়াল টু সি আর জি মাইনাস এ টু দি পাওয়ার, এখানে বিটা, যে বিটার যে ভ্যালুটা বের করছে সেটা। তাহলে কিউ ইকুয়াল টু সি আর জি মাইনাস এ টু দি পাওয়ার বিটা। এই ইকুয়েশনটা ফর্ম করতে হবে। এখানে সি আর জানি, বিটা জানি, এই ইকুয়েশনটা আমাদের ফর্ম করতে। তোমাদের যে বললাম যে ডেভেলপ গজ স্টেজ গজ রিলেশন, সরি স্টেজ ডিসচার্জ রিলেশনশিপ, এই ইকুয়েশনটা ফর্ম করার মাধ্যমে এই যে ডেভেলপ গজ ডিসচার্জ রিলেশনশিপ। তো এই ইকুয়েশনটা জেনারেট করা পর্যন্ত তোমাদের 1 নাম্বার অ্যানসার। হোয়াট ইজ দ্য কোরিলেশন অফ কোফিশিয়েন্ট অফ কোরিলেশন, তার মানে আর এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, এখন আর এর ভ্যালুটা বের করি। আর এর ভ্যালুর ইকুয়েশনে সব দেওয়া কিন্তু। আচ্ছা, আর এর ভ্যালু কত আসা উচিত? রেফারেন্স কত? রিগ্রেশনের ভ্যালু কত থাকে? ম্যাম 1। 1 এর কাছাকাছি আসলে বুঝবা যে তোমার ম্যাথটা ঠিক আছে, তার মানে তোমার এখানে রিগ্রেশনটা ঠিক হয়েছে। এখান থেকে আর এর ভ্যালু বের করবা, তোমাদের এখান থেকে গ্রাফ করতে হবে না। আর এর ভ্যালু বের করলে দেন তোমাদের কি চাইছে এখানে? আচ্ছা, যদি পার্ট এ তে ডেভেলপ গজ রিডিং, এটা হলো পার্ট এর অ্যানসার। এস্টিমেট ডিসচার্জ টু এ গজ রিডিং অফ 10.5 মিটার অ্যাজ গজ স্টেশন। 10.5 মিটারের জন্য তোমাদের এখানে বের করতে বলছে। তাহলে গজিং স্টেশন 10.5, তোমাদের 10.5 এর জন্য ডিসচার্জ কত? 1500। তাহলে এটা বের করতে পারবো না। এর ভ্যালু দেওয়া আছে, সি আর জানি, ডিসচার্জ কিউ ইকুয়াল টু কি ছিল? সি আর জি মাইনাস এ টু দি পাওয়ার বিটা। বিটা বের করে আসছি, গজ রিডিং যেটা সেটা গজ রিডিংটি বের করতে হবে। আমাদের এর ভ্যালু দেওয়া আছে, সি আর দেওয়া আছে, 10.5 এর জন্য যে ডিসচার্জ সেটা আমাদের দেওয়া আছে। সেটার জন্য আমরা এখান থেকে নতুন যে জি এর ভ্যালু সেটা আমরা এখান থেকে বের করতেছি। নতুন ডিসচার্জ, নতুন যে ডিসচার্জের ভ্যালু সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। তোমাদের যতটার জন্য বের করতে বলবে আমরা ততটার জন্য বের করবো। ঠিক আছে, এর ভ্যালু চেঞ্জ হয়নি, এর ভ্যালু 7.5 এখনো আছে। এর ভ্যালু এখান থেকে ইউজ করবা।
করে এখানে গ্রাফের দরকার নেই, তোমরা গ্রাফ করে সময় নষ্ট করবা না, তোমাদের যে পয়েন্টের জন্য বের করতে বলবে সেই পয়েন্টের জন্য বের করবা। আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় পরীক্ষায় তোমাদের রিগ্রেশনের ভ্যালু ইরর আসতেছে, ইরর আসলে ইরর ফুল ক্যালকুলেশন করবা, করে লাস্টে ইরর লিখে রাখবা, সমস্যা তো নাই কোনো। ক্যালকুলেটর অনেক সময় যখন রিগ্রেশন করতে দেওয়া হয় তোমাদের তো আইডির সাথে ভ্যারি করে দেওয়া হয়, তো রিগ্রেশনের ভ্যালু 1 এর চেয়ে বেশি বা 1 এর কাছাকাছি না আসলে ওটা ইরর শো করে, ক্যালকুলেটরই দেখবা যে ইরর শো করতেছে, তোমাদের কোনো ডাটা আসতেছে না, সেই ক্ষেত্রে তোমরা ইরর লিখে রাখবা, কোনো সমস্যা নাই। কথাটা মনে রাখো যে যদি কোনো কারণে রিগ্রেশনে দেখো যে রেজাল্ট মিলতেছে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেরকম আসছে ওরকমই রাখবা, প্রসেস ঠিক থাকলে ওটার উপরই মার্কস পাবা। এরপর কেন আসতেছে, রেজাল্ট কেন আসতেছে না, এটার জন্য হাই হতাশ করার কোনো কারণ নাই, কারণ তোমাদের রোলের সাথে চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু সব রোল দিয়ে যে রিগ্রেশনের ভ্যালু ঠিক মতন আসবে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। ম্যাথটা বোঝা গেছে? জি ম্যাম। এরপরে আসো আমাদের নেক্সট টপিক হলো শিফটিং কন্ট্রোল। শিফটিং কন্ট্রোল কি সেটা তোমাদের বলে আসছি, যে শিফটিং কন্ট্রোল যদি টাইমের সাথে সাথে চেঞ্জ হয় স্টেজ রেজিস্টার রিলেশনশিপ, তাহলে সেটাকে বলবো শিফটিং কন্ট্রোল। শিফটিং কন্ট্রোলের কিছু রিজন আছে, এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, দেখো। চেঞ্জিং ক্যারেক্টারিস্টিক কজ বাই উইড গ্রোথ, যদি উইড আশেপাশে কোনো উইড গ্রোথ করে অথবা ড্রেজিং চ্যানেল এনক্রোচমেন্ট হয়, অ্যাগ্রেডেশন অর ডিগ্রেডেশন ফেনোমেনন ইন অ্যান অ্যালুভিয়াল চ্যানেল, যদি আস্তে আস্তে নদী ভাঙন হয় অথবা নতুন সেডিমেন্ট এসে আবার পারে জমে, সেই ক্ষেত্রেও চেঞ্জ হবে। ব্যাক ওয়াটার ইফেক্ট থাকলেও চেঞ্জ হবে। তারপরে আনস্টেডি ফ্লো ইফেক্ট, এটার জন্য এখন এইটাকে আমরা কিভাবে নো পার্মানেন্ট কারেকশন মেজার্স টু কন্ট্রোল দিস কজেস, এই এগুলাকে কেন মানে এই প্রবলেম গুলাকে কেন সলভ করা যায় না, সেটার জন্য বলা আছে যে 1 আর 2 যে উপরের যে পয়েন্ট গুলো বলা আছে সেটার জন্য, যেখানে যদি কারেন্ট মিটার ইউজ করা যায় তাহলে সেই ক্ষেত্রে তুলনামূলক কিছুটা ডেভেলপমেন্টের সুযোগ আছে। তো এখান থেকে তোমাদের মেইনলি শিফটিং কন্ট্রোলের ডেফিনেশন, শিফটিং কন্ট্রোলের কজেস, এই জিনিসগুলো পড়তে হবে তোমাদের। আচ্ছা, ব্যাকওয়াটার ইফেক্ট কি? শিফটিং কন্ট্রোলের জন্য যদি শিফটিং কন্ট্রোল হয় সেই ক্ষেত্রে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু এই স্ট্রেস ডিসট্রেস কার্ভটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়ার জন্য এখানে দেখা যায় একটা ব্যাকওয়াটার কার্ভ জেনারেট করে। The same stage will indicate different discharges depending on the backwater effect. তাহলে শিফটিং কন্ট্রোলটা কেন হয়? শিফটিং কন্ট্রোলটা হয় ব্যাকওয়াটার কার্ভের জন্য, মানে এই যে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এটার জন্য আসলে রিজন হলো ব্যাকওয়াটার কার্ভ। এই সিচুয়েশনটাকে অ্যানাদার গজ, এটাকে বলা হয় সেকেন্ডারি গজ অর অক্সিলারি গজ। এটা মেজারমেন্ট, এটার জন্য ব্যাকওয়াটার ইফেক্টটাকে রিডিউস করার জন্য এখানে আমরা আরেকটা গজের থেকে রিডিং নেই, সেটাকে বলতে সেকেন্ডারি আর অক্সিলারি গজ রিডিং। এখান থেকে আমরা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমরা এই ফল দিয়ে ডিটারমাইন করি। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এই ফর্মুলাতে আমরা ম্যাথ করব। তো এই যে অ্যাডজাস্টমেন্টটা করতেছি ব্যাকওয়াটার ইফেক্টের জন্য, এখানে যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে, এখানে আমরা নতুন করে একটা গজ রিডিং নিচ্ছি, এটাকে আমরা বলবো যে অ্যাডজাস্টমেন্ট কার্ভ। এটার জন্য কার্ভটাকে চেঞ্জ হয়, এটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট কার্ভ। এটা হলো তোমাদের অ্যাডজাস্টমেন্ট কার্ভ। এরপর আসে আনস্টেডি ফ্লো ইফেক্ট। এখান থেকে তোমাদের গ্রাফটা শিখতে হবে। আনস্টেডি ফ্লো ইফেক্ট কি? যখন ফ্লাড ওয়েভ একটা মানে যখন গজিং স্টেশন গুলো তো সবসময় থাকে, এখন ফ্লাডের সময় যখন কোনো ওয়েভ আসে তখন সেখানে দেখা যায় যে ওয়েভের জন্য একটা হিউজ অ্যামাউন্টের ভেলোসিটি ওখানে থাকে, তো সেই জন্য আনস্টেডি ফ্লোটা ওখানে আসে। কারণ আমরা কিন্তু চাচ্ছিলাম যে স্টেডি ফ্লো যদি হয় তাহলে সেখানে মেজারমেন্টটা আমরা প্রপার পাবো। এই কারণে দেখা যায় যে রাইজিং স্টেজ আবার ফলিং স্টেজ, ফ্লাড যখন আসে সেই সময় কিন্তু অনেক বেশি বেড়ে যায়, ফ্লাডটা চলে যাওয়ার পর সেখানে আস্তে আস্তে আবার আগের অবস্থায় ব্যাক করে। এটাকে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এই যে ডটেড লাইন দিয়ে যেটা ডিনোট করা আছে সেটা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য ডিনোট করা আছে। এখান থেকে শর্ট নোটটা দেখতে হবে। এই ম্যাথটা আসে 4.6।
4.6 ম্যাথটাতে বলা আছে মেইন গজের যে রিডিং সেটা দেওয়া আছে, ব্যাক ওয়াটার ইফেক্টের জন্য তোমার অক্সিলারি গজের যে রিডিংটা সেটাও দেওয়া আছে। দেখো 86 মেইন গজের রিডিং ছিল, অক্সিলারি গজের রিডিং হলো 85.5 84.8, এটার জন্য ডিসচার্জ দুইটা দেওয়া আছে। অক্সিলারি গজ 85.30 এর জন্য মেজারমেন্ট করতে বলছে কতটুকু ডিসচার্জ হয়। প্রথমে ফল বের করতে হবে, ফল 1 এই দুইটার ডিফারেন্স, এটা আর এটা, এই দুইটার ডিফারেন্স নিতে হবে, আসতেছে 0.5। ফল 2 এই দুইটার ডিফারেন্স আসতেছে 1.20, এই দুইটার ডিসচার্জ দেওয়া আছে। ফর্মুলা কি জানি, Q1/Q2 ইকুয়াল টু F1 বাই F2 টু দি পাওয়ার m। তাহলে Q1 Q2 জানি, F1 F2 জানি, এখান থেকে m এর ভ্যালুটা আমরা বের করতে পারবো। m এর ভ্যালু বের করতে পারলে তাহলে সেখান থেকে নতুন যে আরেকটা অক্সিলারি গজ দিছে 15.3, সেটার জন্য আমাদের গজ রিডিং, কারণ মেইন গজের রিডিং কিন্তু সেম থাকবে, তাহলে 86 থেকে আমরা অক্সিলারি গজের রিডিংটা যদি বাদ দিই তাহলে ফলের ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে নতুন যে ডিসচার্জ, নতুন কিউ, সেটা বের করতে পারতেছি আমরা এখান থেকে। জাস্ট এই ইকুয়েশনটা যেটা ছিল Q2 ইকুয়াল টু F1 বাই F2 টু দি পাওয়ার m, এটাকে জাস্ট সাইড চেঞ্জ করছে, Q1 ইকুয়াল টু Q2 ইনটু এটা। তাহলে Q2 এর ভ্যালুটা আমরা জানি 600, বাকি ভ্যালুগুলো সব আগের মতোই আছে, F তো আমরা বের করিয়ে নিছি, সেখান থেকে আমরা Q এর ভ্যালু যেটা সেটা বের করতে পারবো। ম্যাথটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট দিন তোমাদের বাকি এই চ্যাপ্টারটা শেষ করবো।